যে কোনো জিনিস প্রকাশের আগে ভালো করে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিবেচনা করে প্রকাশ করা উচিত। আমরা বর্তমান সরকারের এমন অনেক সিদ্ধান্ত দেখি যে সকালবেলা বক্তব্য থাকে একরকম, বিকেলবেলা আরেক রকম। আবার অনেক অনেক ইস্যুতে যেগুলোতে সমালোচনা তৈরি হয়, পরবর্তী সময় সিদ্ধান্ত পরিবর্তিত হয়। এই বিষয়গুলো সরকারের অবস্থানকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে। গতকালকে আমরা দেখছিলাম, আজকে সকালে আমি নিউজটা দিছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রায় 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়েছে। সেখানে দাবি করা হয়েছিল যারা সশরীরে মুক্তিযুদ্ধে অবস্থান নিয়েছে তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবে, বাকিরা পাবে না। কিন্তু কয়েক ঘন্টা পরই আবার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বশীল উপদেষ্টা আছেন ফারুক আজম, কয়েক ঘন্টা আগে তিনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও HM কামরুজ্জামান তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা। তার মানে তাদের স্বীকৃতি বাতিল হয়নি। আজকে একটু আগে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন যে মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবে। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে, তারা সবাই মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা, কর্মচারী, সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন। এমনকি তিনি আরো বলছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এ নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। উপদেষ্টার বক্তব্য, বীর মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা নির্ধারণ করে তার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ওনার বক্তব্য, 1972 সালে মুক্তিযোদ্ধাই সংজ্ঞার বাস্তবায়ন করেছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞার বাস্তবায়িত হয়েছে। আর 2018 এবং 22 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতে পারতাম না। আর মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের ইতিহাস আমাদের আর কিছুই নেই। গতকালকে রাত 11টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ গেজেট আকারের পর তুমুল সমালোচনা, বিতর্ক শুরু হয়েছে। এর মাঝখানে সার্জিস আলম, দায়ের চেয়ে আসার বড়, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলতে একসময় লোল ফেলা এই সাবেক ছাত্রলীগ নেতা, আজকে আমাদের ব্লুটুথ বয় সার্জিস, সে আবার প্রশ্ন তুলছে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা ইস্যু নিয়ে। আপনি ভাবতে পারেন যে কোন চরিত্রটা আসলে সঠিক। তখন বলছি কি আমাকে ধরাই দিছে, আমি এই জন্য এগুলো বলছি। মানে সার্জিসরা এখনো বুঝতে পারতেছে না যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই বাবা, তুমি সার্জিস, তুমি সার্জিসই। কোথায় কার সাথে তুলনা, কারে নিয়ে কথা বলা কতটুকু তোমার দ্বারা তোমার মতন সার্জিসের সাজে, সেইটা একটু চিন্তা করা উচিত। মানে মানুষের কাছে নিজের ওজন তৈরি করতে গেলে আগে অন্যকে ওজন দিতে হয়। তুমি সার্জিস সার্জিসে থাকবা, ইতিহাসে বড়জোর 3 মাস থাকবা, 6 মাস থাকবা। আর বঙ্গবন্ধু 1000 বছর থাকবে। তারা জাতীয় নেতা। ভালো থাকুন। যারা জামাত ইসলামের হ্যাটার্স আছেন তারাও কিন্তু একটা জিনিস বিশ্বাস করেন যে আমানতদারির ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এবং আমরা এনসিপি কে আপাতত ধরতে পারি, এই 4টা দলের নেতাদের মধ্যে ধরেন একদম প্রথম সারির না, কথার কথা যে শেখ হাসিনা বা খালেদা জিয়া, ওনারা না, লোয়ার ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত কারা? জামাত ইসলাম। আমানতের খেয়ানতদারি খুব বেশি না করা দলটার মধ্যে কিন্তু জামাত ইসলাম আছে। টাকা পয়সার দিক দিয়া বা অনেক দিক থেকেই এটা পজিটিভ অবস্থানে আছে। আপনি যতই হ্যাটার্স হন, এটা কিন্তু স্বীকার করতে হবে। কিন্তু আজকে আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলছি যার খবর শুনে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া তারাও নিশ্চয়ই হাসছেন শিবির নেতার, মানে সাবেক শিবির নেতার এক কর্মকাণ্ডে। আমি মনে হয় এই প্রথম টাইপের নিউজ করছি। এর আগে আমার এত বড় নিউজ স্ক্যান্ডাল আর আমার চোখে পড়ে নাই। বগুড়ায় ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক নেতা আমিরুজ্জামান পিন্টু, তার বিরুদ্ধে জামাত ইসলামের 5000 নেতাকর্মীর প্রায় 200 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। রেইনবো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি
মানে জামাতের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তৈরি হয় বিভিন্ন ইসলামিক নাম দিয়া, বাট তার নামটার মধ্যে একটু আলাদা, আছে। এই প্রতিষ্ঠান খোলে শরিয়া ভিত্তিক অধিক মুনাফা, এগুলো আবার ধরেন জামাতের যতগুলা প্রতিষ্ঠান আছে এরকম ইসলামিক শব্দ যোগ দেয় যেন সাধারণ মানুষ এগুলাতে বিশ্বাস করে। তো বিভিন্ন জায়গায় তারা করছে, ইসলামী ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় আমানতদারি ঠিক আছে, কিন্তু এইখানে এসে এই পিন্টুর প্রতিষ্ঠানে এই শরিয়া ভিত্তিক অধিক মুনাফা দেওয়ার প্রলোভনে এখানে হিউজ পরিমাণ মানুষ তারা ইনভেস্টমেন্ট করেন। ভুক্তভোগীরা যখন টোটাল টাকাটা এখানে জমা করেছে এরপরেই চট করে উধাও হয়ে গেছে এই পিন্টু। তবে একদিনে তিনি এত টাকা গ্রাহকদের কাছ থেকে নেননি। অভিযোগ বলছে বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া খন্দকারপাড়া ডাক্তার আবু জাফরের ছেলে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা পিন্টু ফার ইস্ট ইসলামী ইন্স্যুরেন্সে চাকরি করতেন। প্রায় এক যুগ আগে বগুড়া শহরের গালাপট্টিতে রেইনবো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামক একটা প্রতিষ্ঠান খোলেন। এছাড়া রেইনবো হোমস, রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা ও শহরের কলোনি এলাকায় রেইনবো হাসপাতালও চালু করেন। বিদেশ ফেরত রেমিডেন্স যোদ্ধা, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, বিশেষ করে জামাত ইসলামের নেতাকর্মীদের তিনি উদ্বুদ্ধ করেন। পিন্টু সাবেক শিবির নেতা হওয়ায় জামাত ইসলামের নেতাকর্মীরা বিশ্বাস করে তার প্রতিষ্ঠানে তারা টাকা আমানত রাখেন। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ফজলুর রহমান বলছেন, চাকরি থেকে অবসরের পর তার মতন অনেকেই শরিয়া ভিত্তিক অধিক মুনাফা লাভের আশায় এই প্রতিষ্ঠানে তারা টাকা বিনিয়োগ রেখেছিল। প্রায় 12 বছর যাবৎ মানুষের এই বিশ্বাসকে কাজে লাগিয়ে তিনি গেল কয়েকদিন আগে 22শে মে হঠাৎ করে তার প্রতিষ্ঠানে তালা ঝুলানো তার যারা গ্রাহকরা আছে তারা দেখতে পায়। তো এরপর 2 জুন আনুষ্ঠানিকভাবে যারা এখানের মূল গ্রাহক আছেন সেখানে তারা তার বাড়িতে তার বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, সেখানে গিয়েও তারা তালা দেখতে পায়। এরপর বিষয়টি নিয়ে জনগণ একত্রিত হয় এবং এ প্রসঙ্গে শহর জামাত ইসলামের আমির তার কাছেও জানানো হয়েছে। তবে তিনি বলছেন তার সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই পিন্টুর সঙ্গে। তবে 90 দশকে তিনি ছাত্র শিবিরের কর্মী ছিলেন, শিবির থেকে যাওয়ার পর আর তিনি কোনো রাজনীতি করেননি। এখন এই যে অবস্থা, তার মানে প্রত্যেক দলেই এরকম 2-4টা আছে, প্রত্যেক দলে আছে। এখন এই মুহূর্তে নিউজটা এই কারণে ভাইরাল যে যখন জামাত একটা জনসমর্থন তৈরি করছে, জামাত একটা আস্থা বিশ্বাসের জায়গা তৈরি করার চেষ্টা করছে, জামাত যখন বলছে যে জামাত ক্ষমতায় আসলে দেশে লুটপাট হবে না, মানুষ এদিকে যেন বিশ্বাস করে, এর মাঝখানে সাবেক ছাত্র শিবির নেতার এই ধরনের কর্মকাণ্ডে কিছুটা প্রভাব তো ফেলছে। তবে যেহেতু সে কোনো পদ পদবিতে নাই, দলটির সাথে অন্য কোনো জায়গায় সম্পৃক্ততা নাই, এটার দায়ভার দলের না, এমনটাই দলের পক্ষ থেকে বলা হয়েছে। এই লোকের ছবি টবি থাকলে দিবেন, আমরাও শেয়ার করি। ভালো থাকুন। যেই আম চিপা যায় সেই আম ধরতে হয়। আপনি শত্রুতা তৈরি করবেন একটা দেশের সাথে, দেশের জনগণকে খুশি করার জন্য কথা বলবেন, তারপর যখন ওই দেশকে বিগড়ে দিবেন তারা আমাদেরকে মারা শুরু করবে, আর তখন আপনি এসে বলবেন যে ভাই এটা এখন আর সম্ভব না, আমরা অন্য লাইনে এটা চেষ্টা করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর অ্যাজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার তিনি একটা জিনিস ভালো বোঝেন, জনগণ কি শুনতে চায়, আর তিনি ওই কাজগুলাই খুব বেশি করছেন। ভারতের সাথে যে পাঙ্গাতে জড়িত হয়েছি, আপনি দেখেন আজকের দিনে এসে যখন ভারতের চোখে চোখ রেখে আমাদের কথা বলার দরকার, রাষ্ট্র টু রাষ্ট্র, ওই রাজু ভাস্কর্য বসে সার্জিস কি বলল, হাসনাত কি বলল, আর আমাদের কয়েকজন ইনফ্লুয়েন্সার কি বলল, ডাজন্ট ফ্যাক্ট হচ্ছে আপনাকে সীমান্তে ভারতকে মোকাবেলা করতে হবে, আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে। ডক্টর ইউনূসের সরকার আসার পরও প্রতিদিন বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিরা মারা যাচ্ছে। এবার এই যে সংখ্যাটা কম না, কিন্তু এই যে ইদানিং যে সময়টার মধ্যে পশিন ইস্যুটা আসলো, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারত প্রতিদিন 10 জন 20 জন 50 জন যখন যেটা মন চাচ্ছে এই পরিমাণ মানুষ বাংলাদেশে তারা পুশিন করছে। সরকারের পদক্ষেপ কি? আসুন দেখি ভারতের কাছে কিভাবে হার মেনেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার। আমরা মনে করি এটা কোনোভাবেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটা আমরা নিন্দা জানাই। প্রবাসীদেরকে নিয়েও একটা বক্তব্য একটু আগে দিচ্ছেন, ওনার ওই বক্তব্যেরও নিন্দা জানাই যে বাঙালির কারণে কি বিদেশে আমাদের ভিসা বন্ধ হচ্ছে। এখন আসেন, ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশিন করা হচ্ছে, এটার সমাধান কি? তোনার বক্তব্য
এটা ঠেকানো সম্ভব না, তাইলে খুইলা দেন। আমাদের বিজিবি রাইখা লাভ কি? আপনারা সরকারে বসে থাকা মানে কাজটা কি? ওনার বক্তব্য, এটি বন্ধ করতে ভারত সরকারকে আজ বা আগামীকাল আরেকটি চিঠি দেবে বাংলাদেশ। যে ডক্টর ইউনূস চিঠি পাঠাইছে, মোদি একদম পাগল হয়ে চুম্মা চুম্মা দিয়া এই চিঠি পড়বে নাকি? নাকি পররাষ্ট্র উপদেষ্টা চিঠি পাঠাইছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্কর চুম্মা চুম্মা দিয়া পড়বে? কোনটা? আমরা বুঝতে চাচ্ছি বিষয়টা। চিঠি দিয়া সীমান্তে পুশিন ঠেকাবেন ভারত করবে? আপনার নমুনা মনে হচ্ছে ভারতের সাথে ওই সুসম্পর্ক রাখছেন? পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আজকে যে এর আগে চিঠিতে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী পাঠায়। তো আপনার কথা শুনছে? তারা কিছু ক্ষেত্রে বলেছে যে এই ক্ষেত্রে কিছু জট আছে, তোমরা সেগুলো ঠিকমতো করছো না। আমরা চেক করে দেখেছি খুব দীর্ঘদিনের তালিকায় ভারতে অনেক অবৈধ অভিবাসী আছে বাংলাদেশের, এবং আমরা পাশাপাশি এটাও দেখছি যে আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। এখন আমরা চেষ্টা করছি কনসুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার। আমরা চাইলে নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে, নিয়মের বাহিরে যেন না যায়। তো সীমান্ত হত্যা নিয়ে, তো সীমান্ত হত্যার বিষয়ে আমরা প্রতিবাদ করছি, নমনীয়তার কোনো সুযোগ নেই, শক্ত ভাষায় প্রতিবাদ চলবে। আর প্রতিবাদের মাঝখান দিয়ে ভারত আমাদেরকে মারা দেবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা বরাবরই বলতাম যে আওয়ামী লীগ ভারতের দোসর, তারা কোনো কিছু বলে না। বলা হয় যে বাঙালিরা কেন ওই দেশে গিয়ে কি বলে যে ব্ল্যাক মার্কেটে মালামাল কিনতে যায়, বেচতে যায়। আপনি পরিবর্তন কি দেখছেন? ওই যে খালিদ মহিউদ্দিন একটা কথা বলছিল যে কথায় কথায় খালি ভারত নিয়ে কথা বলে পাকিস্তানপন্থী জনগণের অথবা ভারত বিরোধী যারা যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আপনারা মজা পাচ্ছেন, বিএনপিরও ভারতের টিমে ঠেলা দিয়া আরেকটা টিমরে মজা দিচ্ছেন। তো কার্যত ভারতের সাথে আপনি কোন চুক্তিটা বাতিল করছেন আওয়ামী লীগের? কার্যত ভারতের বিরুদ্ধে আপনি কোন অ্যাকশনটা গেছেন? কার্যত ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে কোন বিচারটা দিচ্ছেন যে ভারত এই জায়গায় কথা শুনছে না? কোন ভূমিকা? কার্যত শেখ হাসিনাকে ফিরাতে এই সরকার আসলে কোনো ভূমিকা নিচ্ছে নাকি সব মুখে মুখে আর খালি ধুমধাম একটু বলে বাঙালি, লাফাইতে থাকে, চিল্লাইতে থাকে, গান্ডুর জাতি আমরা। আরে আশ্চর্য, একটা দেশ প্রতিনিয়ত ঠেলা দিচ্ছে ভাই, এগুলা তো তলে তলে বলা যায়, কিন্তু প্রকাশ্যে যখন আপনি বলছেন গণমাধ্যমে আসতেছে তহিদ সাহেব, তো এগুলোতে ভারত কি দিচ্ছে? হাহারিয়ে দিচ্ছে, আমাদের ভিডিও তো দিচ্ছে। আরো বলেন ভারতকে মোকাবেলা করব। 3 মিনিট টিকবেন, 3 মিনিট ভারতের সাথে যুদ্ধ লাগলে একটা অস্থিরতা লাগাই দিয়া আপনারা নাই হয়ে যাবেন প্রত্যেকেই। বাংলাদেশের 12টা বাজবে। এই সংস্কার খেলা বন্ধ করে নির্বাচনের দিকে গিয়া রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এবার সবাই নির্বাচনে আসুক, এনসিপি আসুক, সবাই আসুক, জনগণ যারা ভোট দেয় সরকার গঠন করবে। যদিও বিষয়টি নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন মহল থেকে। বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা, 1971, এই জিনিসগুলোর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনন্য নাম। তো সেই যে নাম 1971 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত নানান পরিক্রমায় আজকে আমরা দেখছি যে গতকালকে একটা নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। সেই অধ্যাদেশে শেখ মুজিবুর রহমান সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। তবে আমরা এতটুকু বুঝি, বাংলাদেশের গেল আমাদের এই স্বল্প বয়সে আর কি যতটুকু দেখছি, কোন সরকার আসলে নতুন নতুন আইন হয়, পরবর্তী সরকার আসলে আবার এগুলা বদলাইয়া নতুন হয়, যারা এগুলা করেন তাদের বিরুদ্ধে আবার আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এটা কতদিন টিকবে সেটাই হচ্ছে কথা। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা, মানে যারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছেন, শুধুমাত্র তারাই পাবেন বীর মুক্তিযোদ্ধা। আর এই আইনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে দেওয়া হয়েছে। গতকালকে রাতে এই অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে সেটা জারি করেছে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুলের যেই মন্ত্রণালয় আছে। নতুন অধ্যাদেশে 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনৈতিক নেতার পরিচয়ে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে। মানে
এখন থেকে বঙ্গবন্ধু আর বীর মুক্তিযোদ্ধা না, বা যে 400 জন প্লাস যাদের এই ট্যাগটা সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী, সরাসরি মুক্তিযোদ্ধা তারা না। সরকারের বক্তব্য যে আপনার এখানে তারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে যুদ্ধ করেননি। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত ও এমপিএ যারা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, যারা গণপরিষদের সদস্য হয়েছিলেন, এখন থেকে তারাও মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে বিবেচিত হবেন। এতদিন তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হতো। এটার আমাদের সংশোধিত অধ্যাদেশের বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি, আভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে ফিজিক্যালি যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার এবং দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী, তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে। এরূপ সকল বেসামরিক নাগরিক এবং উক্ত সময়ে যাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে আছে, এখানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে তারাই বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। এর বাইরে হানাদার এবং দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সকল বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সকল ডাক্তার, নার্স এবং চিকিৎসা সহকারীদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। অলরেডি এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানান বক্তব্য, কারণ এই বিষয়টাকে অনেকেই কাউন্টার করছেন, যেটা সরকারের একটা উদ্দেশ্য প্রণোদিত আপনার এই অধ্যাদেশ। এটা বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের যারা ওই পর্যায়ে জাতীয় নেতা ছিলেন তাদেরকে কৌশলে আসলে যে জায়গাটা স্বাধীনতা 71 এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা আওয়ামী লীগ সহ বিভিন্ন জায়গা থেকে এই ধরনের বক্তব্য আছে, বাট সরকার মনে করছে বীর মুক্তিযোদ্ধা হবে তারাই সরকারের, কারণ যে যারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে লড়াই করেছে আর যারা সাপোর্ট করেছে তারা সহযোগী হবে। দেখা যাক এই আইন কতদিন থাকে অথবা কি হয়, সময় বলে দেবে। ভালো থাকুন।